খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। চাকরি বাতিল ইস্যুতে 4 দফা পদক্ষেপের দাবিতে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে সৌরভ, বড় ঘোষণা করলেন মহারাজ। এবার 1 কোটি টাকা পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করতে পারবে নগর পঞ্চায়েত, বড় ঘোষণা করলেন যোগী। ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, হঠাৎ বন্ধ করে দিল 3 দেশের মধ্য দিয়ে বিমান চলাচল, বিরাট আপডেট। ইসরায়েলে আটকে 73 শতাধিক যুবক, থেমে যাক যুদ্ধ চাইছে পরিবার। দুর্যোগের মাঝে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা দিলেন বিজেপি বিধায়ক, পাল্টা দিলেন সাংসদও। নজরে হিন্দু ভোট, 26-এর আগে বাংলায় নয়া রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনা, নেপথ্যে কি দিলীপ ঘোষ? গোরক্ষপুরে জনতা দর্শনে 200 অভিযোগ শুনলেন যোগী, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন। প্রেমিককে গাছে বেঁধে মারলেন প্রাক্তন প্রেমিকা ও তার স্বামী, তেলেঙ্গানায় নারকীয় অত্যাচারে মৃত্যু হল তরুণের। 20 ঘণ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে নয় বারাসতের আগুন, পকেট ফায়ারই চিন্তার কারণ দমকলের। বোমা মেরে উড়িয়ে দেব, হুমকির জেরে রিয়াধে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমানের। ইন্ডাস্ট্রিতে কাজ নেই, নিজেকে শেষ করলেন জনপ্রিয় অভিনেতা। আসছি পরবর্তী খবরে। এসএসসির চাকরি বাতিল ইস্যুতে 4 দফা পদক্ষেপ করার দাবি জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল প্রদেশ কংগ্রেস। তাদের তরফে দাবি করা হয়েছে এই 4 দফা দাবি চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের স্বার্থে। শনিবার এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেছেন, এসএসসি 2016 নিয়োগ হওয়া শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অন্যায়ভাবে বরখাস্তের বিষয়ে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। 3 এপ্রিল সুপ্রিম কোর্ট তার রায়ে এসএসসি 2016 প্যানেল বাতিলের ফলে বড় মাপের অবিচার এবং মানবিক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এসএসসি প্যানেল ক্যান্সেলেশন ইস্যু, 4 দফা দাবিতে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে লেখা প্রদেশ কংগ্রেসের চিঠি। মোট 4 দফা দাবি রাখা হয়েছে কংগ্রেসের তরফে। সেগুলি হল, সিবিআই এবং ফরেন্সিক রেকর্ড অনুযায়ী দোষী ও নির্দোষ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আলাদা করা হোক। সমস্ত নির্দোষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্পূর্ণ সুবিধা, যার মধ্যে বকেয়া বেতন এবং সিনিয়রিটি সুরক্ষা অন্তর্ভুক্ত রয়েছে, সেগুলি পুনর্বহাল করা হোক। কমিশনের ভিতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই এই প্রহসনের জন্য দায়ী প্রকৃত দোষীদের শাস্তি দিন। ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কারসাজিমুক্ত হবে তা নিশ্চিত করা হোক। প্রদেশ কংগ্রেস সভাপতি চিঠিতে লিখেছেন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গুরুতর অনিয়ম এবং অবৈধতার কারণে সুপ্রিম কোর্টের এই রায় তাৎপর্যপূর্ণ। তবে বিপুল সংখ্যক মেধাবী এবং নির্দোষ শিক্ষক নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এবং অশিক্ষক কর্মীর গ্রুপ সি এবং ডি জীবন ও জীবিকা সংকটে রয়েছে। তাদের কোনো অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত করা হয়নি, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এই 4টি বিষয় নিশ্চিত না হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অবদান রাখা শিক্ষক ও শিক্ষাকর্মীরা অপূরণীয় ক্ষতি এবং হতাশার শিকার হবেন। তাই এই বিষয়টিকে গুরুত্ব এবং তাৎক্ষণিকতার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে কংগ্রেসের তরফে। তার রাজনীতিতে যোগদান নিয়ে এর আগে চর্চা হয়েছে বারে বারে। চলতি বছরের শুরুর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে সঙ্গী হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তবুও সক্রিয় রাজনীতিকে বারবারই প্রত্যাখ্যান করেছেন মহারাজ। 2026 রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ফের সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে গুঞ্জন চলছে। সত্যিই কি আগামী বছর বাংলায় নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে প্রিন্স অব ক্যালকাটাকে? সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বললেন, রাজনীতিতে তিনি মোটেই আগ্রহী নন, তবে ভারতীয় দলে কোচ হওয়ার প্রস্তাব পেলে নিশ্চয়ই তিনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন বোর্ডের প্রাক্তন সভাপতি। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে আয়োজিত একটি পডকাস্টে সম্প্রতি সৌরভকে জিজ্ঞাসা করা হয়েছিল, 2026 ভোটের আঙিনায় কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে কি আপনাকে দেখা যাবে? উত্তরে আগামী মাসে 53 পা দিতে চলা সৌরভ বলেন, আমি একেবারেই আগ্রহী নই এ ব্যাপারে।
তাকে পাল্টা প্রশ্ন করা হয়, যদি আপনাকে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয় তাহলে? সেখানেও সৌরভের জবাব একই থাকে। তিনি প্রশ্নকর্তাকে বলেন, আপনি যতটা সহজে বলছেন এটা তত সহজ কাজও নয়। রাজনীতির পরিবর্তে তিনি যে আগামী দিনে 22 গজেই বেশি স্বচ্ছন্দ তাও সাক্ষাৎকারে স্পষ্ট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। আপনি কি কোচ হিসেবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে অবদান রাখতে চান? প্রশ্নের উত্তরে পিটিআইকে 38টি আন্তর্জাতিক শতরানের মালিক বলেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি এখন সবে 50, দেখা যাক কি হয়, তবে আমি তৈরি আছি। কিভাবে সমস্তটা এগোয় তার ওপরেই সব নির্ভর করবে। ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরকেও দরাজ সার্টিফিকেট দিয়েছেন মহারাজ। সৌরভ বলেন, ভারতীয় দলের কোচ হিসেবে ওর শুরুটা একটু মন্থর হয়েছিল বটে। অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে হারতে হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে নিয়ে ও প্রমাণ করেছে। তাছাড়া চলতি ইংল্যান্ড সিরিজও গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনি আরও বলেন, কোচ হিসেবে আমি গম্ভীরকে খুব কাছ থেকে দেখিনি ঠিকই, তবে আমি জানি কাজের বিষয়ে ওর একাগ্রতার কথা। খুব স্পষ্ট কথার মানুষও। দল, ক্রিকেটার, মানুষকে ও যে চোখে দেখে মুখের উপর বলে দেয়। বাইরে থেকে দেখে ওকে একজন স্বচ্ছ মানুষ বলেই মনে হবে। উল্লেখ্য, লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুভমন গিল সেঞ্চুরি করায় নয়া ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌরভ। তিনি বলেন, শুভমন গিল খুব ভালো খেলেছে, ওর ব্যাটিংয়ে প্রভূত উন্নতি চোখে পড়েছে, যা দেখে খুব ভালো লাগলো। তবে প্রথম টেস্টের গতি প্রকৃতি নিয়ে বলতে গিয়ে দ্বিতীয় দিন মহারাজ জানিয়েছিলেন, ম্যাচের ভাগ্য নির্ধারণের সময় এখনও আসেনি। নগর উন্নয়ন বিভাগের অনুমোদন ছাড়াই স্বাধীনভাবে এবার নগর পঞ্চায়েতগুলি 1 কোটি টাকা পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করতে পারবে। নগর উন্নয়ন প্রকল্পের এসওপি সংস্কার করে এমনটাই ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। পঞ্চায়েতগুলির আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই সংস্কারটি করা হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, নগর পঞ্চায়েতগুলির পাশাপাশি পৌরসভাগুলিও এখন থেকে 2 কোটি টাকা পর্যন্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করতে পারবে বলে জানা গিয়েছে। নগর উন্নয়ন প্রকল্পগুলির অখণ্ডতা বজায় রাখতে সংশোধিত এসওপিতে শেয়ার্ড অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে বলা হয়েছে নিম্নমানের নির্মাণের ক্ষেত্রে 50% অর্থ ঠিকাদারের কাছ থেকে এবং বাকি 50% অর্থ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে। সরকারের একটি সূত্রের খবর, এই গোটা প্রক্রিয়াটি জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে। শুধু তাই নয়, নগর উন্নয়ন প্রকল্পগুলির কাজ আরও দ্রুত শেষ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও বলা হয়েছে ওই সংশোধিত এসওপিতে। উত্তরপ্রদেশের নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব অমৃত অভিজাত বলেন, এই সংস্কারগুলি কেবল স্থানীয় প্রশাসনের অর্থনৈতিক স্বাধীনতাই বৃদ্ধি করবে তা নয়, বরং প্রশাসনের মান, স্বচ্ছতা এবং কার্যকারিতারও উন্নতি সাধন করবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। মিসাইল হামলা চলছে দুই দেশের মধ্যে। আমেরিকাও ইরানের উপর হামলা চালিয়েছে। যুদ্ধের উত্তাপ আরও বাড়ছে। সেই অবস্থায় দুশ্চিন্তা বাড়ছে নদিয়ার তেহট্ট এলাকার একাধিক পরিবারের। কারো ছেলে, কারো স্বামী কর্মসূত্রে এই মুহূর্তে আটকে আছেন ইসরায়েলে। বেতাইয়ের লালবাজার এলাকা থেকেই 30 জন ইসরায়েলে এই মুহূর্তে রয়েছেন। জানা গিয়েছে, বেতাই 1 ও 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে প্রায় শতাধিক যুবক যুদ্ধ বিধ্বস্ত সেই দেশে আছেন। ভারত সরকার তাদের দেশে ফেরাতে কোনো পদক্ষেপ করুক, তেমনই চাইছে ওইসব পরিবার। প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে বলে খবর। পরিবারের লোকজন মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে। ভিডিও কলে মাঝে মধ্যে কথা হচ্ছে। কবে তারা দেশে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন সেই কথা কেউই কিছু বলতে পারছেন না। ফলে দুশ্চিন্তা আরও গাঢ় হচ্ছে ওইসব পরিবারের সদস্যদের মধ্যে। অতিরিক্ত রোজগারের আশায় প্রায় 5 লক্ষ টাকা খরচ করে এজেন্টদের মাধ্যমে তারা ইসরায়েলে কাজ করতে গিয়েছেন বলে খবর। নির্মাণ শ্রমিক হিসেবে অনেকেই সেখানে কর্মরত। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু যুদ্ধ শুরু হতেই ক্রমে বেড়েছে দুশ্চিন্তা। জানা গিয়েছে, নিরাপদ জায়গায় বাংলার ওই যুবকরা রয়েছেন। জানা গিয়েছে, তাদের মোবাইলে মাঝে মধ্যেই সতর্কবার্তা আসছে। সেই সতর্কবার্তার মানে মিসাইল হানার সম্ভাবনা। ফলে কাছাকাছি থাকা বাংকারে গিয়ে লুকোতে হচ্ছে সকলকে। গত বেশ কয়েকদিন ধরে এই রোজনামচাই চলছে। ইরানের মিসাইল হামলা চলছে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। এখনও খাবার, পানীয় জলের তেমন কোনো সমস্যা হয়নি। আগামী দিনে কি পরিস্থিতি হবে তাই নিয়েই ক্রমে বাড়ছে দুশ্চিন্তা।
টেলিভিশনের দৌলতে পরিবারের সদস্যরা যুদ্ধের খবর যতই দেখছেন ততই আতঙ্কিত হয়ে পড়ছেন। ওই শ্রমিকদের পরিবারের সদস্যরা চাইছেন খুব শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হোক। বেতাইয়ের বাসিন্দা গোষ্ঠচরণ বিশ্বাস জানান, তার দুই ছেলে সঞ্জীব ও সুজিত দুজনেই ইসরায়েলে কর্মরত। ছেলেরা ফোন করে জানিয়েছে যখন তখন মিসাইল হামলা চলছে। মিসাইল হামলার ঠিক 10 মিনিট আগে সকলের মোবাইলে অ্যালার্ম বাজছে, তখনই অত্যাধুনিক বাংকারে ঢুকতে হচ্ছে। গোষ্ঠচরণ আরও বলেন, ছেলেরা ফোন করে জানিয়েছে কয়েকদিন তারা বাংকারের মধ্যেই আছে, খুব আতঙ্কের মধ্যে আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে। 3 মাস আগে ইসরায়েলে গিয়েছেন বেতাই লালবাজারের সদানন্দ হালদার। তার মা আদুরি হালদার ঋণ নিয়ে ছেলেকে ইসরায়েলে পাঠিয়েছিলেন। দুশ্চিন্তায় থাকা ওই প্রৌঢ় বারেবারেই ছেলেকে হোয়াটসঅ্যাপ কলে খোঁজ খবর নিচ্ছেন। বেতাইয়ের বিথিকা ভক্তের স্বামী দেবরাজ ইসরায়েলে আছেন। চরম দুশ্চিন্তায় থাকা বিথিকা চাইছেন দ্রুত ফিরে আসুক স্বামী। টানা বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায়। তারপর থেকেই স্বাভাবিকভাবেই চর্চায় ঘাটাল মাস্টার প্ল্যান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাংসদ দেবকে নিশানা করেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। এবার তার পাল্টা দিলেন সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে নিশানা করলেন তিনি। বুঝিয়ে দিলেন কেন্দ্রের অসহযোগিতার কারণেই ভোগান্তির শিকার ঘাটালের মানুষ। বর্ষার শুরুতেই ভেসেছে ঘাটাল থেকে পশ্চিম মেদিনীপুরের একের পর এক গ্রাম। জলবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। স্বাভাবিকভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে কটাক্ষ করছেন বিরোধীরা। বিজেপি বিধায়ক সোশ্যাল মিডিয়ায় নিশানা করেন সাংসদ দেবকে। লেখেন, এবার দেখবেন পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন। আর কতবার মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজের ঢাক নিজেই বাজিয়েছিলেন, এখন মানুষ ওনাকে ঢপবাজ বলছেন। আপনি শুধু মিথ্যা কথা বলতে জানেন, অভিনয় করতে জানেন। সিনেমা আর বাস্তবকে এক মনে করেছেন। ঘাটালের মানুষ আজ জবাব চাইছে। রবিবার তার পাল্টা দিলেন দেব। সোশ্যাল মিডিয়া পোস্টে মনে করিয়ে দিলেন তিনি বারবার কেন্দ্রের কাছে আর্জি করলেও লাভ হয়নি। লিখলেন, বিগত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছি। অনেক চেষ্টার পরও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। 2024 সালে রাজ্য সরকারই সিদ্ধান্ত নেয় এবং 1/3 বাজেট 500 কোটি বরাদ্দ করে। ফেব্রুয়ারি 2025 থেকে কাজ শুরু হয়। এই মাস্টার প্ল্যানে 78 কিলোমিটার থেকে 52 কিলোমিটার নদীর ড্রেজিং থেকে শুরু করে বাঁধ, ব্রিজ, খাল কাটা, খালের সংস্করণ, কৃত্রিম নদী তৈরি করা, জমি অধিগ্রহণ সবই আছে, যার সময়সীমা কমপক্ষে 4 থেকে 5 বছর। অর্থাৎ কেন্দ্রের অসহযোগিতার কারণেই আটকে ছিল কাজ। এরপরই দেব আরও লিখেছেন, ঘাটালে বন্যা হওয়ার পর মানুষের অভিমান যথারীতি জনপ্রতিনিধিদের উপরেই হবে। অর্থাৎ সাংসদ বোঝাতে চেয়েছেন কেন্দ্রের কারণে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আটকে থাকলেও মানুষ ভুল বুঝছে শাসক দলের জনপ্রতিনিধিকেই। তবে দেবের আশ্বাস, দুর্যোগে সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সবসময় রয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পায়ের তলার মাটি আরও শক্ত করতে মরিয়া শাসক বিরোধী সব পক্ষই। একদিকে নিজেদের সিংহাসন ধরে রাখতে লড়াই করছে তৃণমূল, ওদিকে শাসককে সিংহাসনচ্যুত করতে ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজনৈতিক মহলের মতে এবারের বিধানসভায় জোর টক্কর হতে চলেছে দুই ফুলের। এরই মধ্যে নয়া টুইস্ট। বঙ্গ রাজনীতিতে উত্থান নয়া রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ হিন্দু সেনা। নেপথ্যে কি দিলীপ ঘোষ? খবর এদিক থেকে ওদিক হতেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভা ভোটের আগেই রাজ্যের রাজনীতিতে নয়া সমীকরণ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, খুব শীঘ্রই বঙ্গে নতুন হিন্দুত্ববাদী দল আত্মপ্রকাশ করতে চলেছে। বঙ্গ বিজেপির এক অতি পরিচিত মুখ এই দলের নেপথ্যে বলে সূত্র মারফত খবর মিলছে। এখানেই উঠছে দিলীপ ঘোষের প্রসঙ্গ। নয়া রাজনৈতিক দলের নেপথ্যে কি দিলীপ ঘোষ? এমন প্রশ্নও তুলছেন অনেকে, যদিও এই নিয়ে পাকা কোনো খবর মেলেনি। সবটাই জল্পনা মাত্র। গত শুক্রবার সল্টলেকে এক গোপন ঠিকানায় নয়া দলের সদস্যদের মধ্যে বৈঠক চলেছে। বঙ্গ বিজেপির ওই দাবাং নেতা ছাড়াও কয়েকজন নিষ্ক্রিয় নেতাও ওই বৈঠকে ছিলেন বলে শোনা গিয়েছে। প্রায় 25 জন সদস্যকে নিয়ে হওয়া ওই বৈঠকের খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে। তাহলে কি হিন্দুত্বকে হাতিয়ার করে ফের নয়া দল বঙ্গের রাজনীতিতে? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, একসময় বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা হিসেবে কাজ করেছেন ওই বৈঠকে নেতৃত্ব দেওয়া মুখ। কে তিনি, কি তার পরিচয়? ক্রমশ ঘনাচ্ছে রহস্য। শোনা গিয়েছে ইতিমধ্যেই ওই দল নিচুস্তরে একটু একটু করে জনসংযোগ, জনপ্রচারের কাজও শুরু করে দিয়েছে।
তাহলে কি হিন্দু ভোট ভাগ করাকে উদ্দেশ্য নিয়েই এই দল আত্মপ্রকাশ করতে চলেছে? যদিও বিজেপির সাফ কথা, বাংলার মানুষ সবই বোঝে, কোনোভাবেই আর ভোট ভাগ হবে না, এই বিষয়ে আত্মবিশ্বাসী তারা। বর্তমানে বঙ্গ বিজেপিতে কোণঠাসা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে আরও বিপাকে পড়েছেন বিজেপি নেতা। মাঝে শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ যোগ দিতে পারেন তৃণমূল শিবিরে। সূত্র মারফত এও জানা গিয়েছিল ২১শে জুলাই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ঘাসফুল শিবিরে সস্ত্রীক যোগদান করতে পারেন দিলীপ ঘোষ। সেই নিয়ে চর্চার মাঝেই এবার নয়া দল নিয়ে শুরু আরেক জল্পনা। এদিকে পরবর্তীতে দিলীপের রাজনৈতিক গতিপথ কোনো দিকে এগোয় সেদিকেও নজর রয়েছে সকলের। যোগী আদিত্যনাথের নিজের এলাকা গোরক্ষপুর। রবিবার সেখানে জনতা দর্শন কর্মসূচিতে ২০০ জন মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জনতার আবেদন সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলিতে পাঠিয়ে যোগীর কড়া নির্দেশ, কাজ ফেলে রাখা যাবে না, দ্রুত সমস্যার সমাধান করতে হবে। এদিন জনতা দর্শনে জমি দখল সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ল, যার পর গরিব সাধারণ নাগরিকদের জমি দখলমুক্ত করা এবং জমি মাফিয়া তথা দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন যোগী। অনেকে আবার চিকিৎসা সংক্রান্ত সাহায্য চাইলেন, তাদের জন্য সরকারি সাহায্য নিশ্চিত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। চিকিৎসা খরচ হিসাব করে দ্রুত সাহায্যের নির্দেশও দিলেন তিনি। হুইল চেয়ারে যোগীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এক ব্যক্তি। তার পরিস্থিতি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। আশ্বস্ত করলেন টাকার অভাবে তার চিকিৎসায় বাধা পড়বে না। এর আগে রবিবার সকালে ঐতিহ্য মেনে গোরক্ষনাথের মন্দিরে প্রার্থনা করলেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি নিজের গুরু মহন্ত অভেদ্যনাথের সমাধিতে শ্রদ্ধা জানালেন তিনি। মন্দির প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের সঙ্গে অনেকটা সময় কাটালো যোগী। তাদের পঠন পাঠনের বিষয়ে খবর নিলেন। পড়ুয়াদের চকোলেট উপহার দিলেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী। পশ্চিম এশিয়া উত্তপ্ত থাকায় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে এয়ার ইন্ডিয়া তাদের বিমানের সময়সূচি এবং যাত্রার সময় কিছু পরিবর্তন করেছে। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে যে তারা ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমার উপর দিয়ে বিমান চালাবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এয়ার ইন্ডিয়া বর্তমানে ইরান, ইরাক এবং ইসরায়েলের আকাশসীমার উপর দিয়ে বিমান চালাবে না। সেই সঙ্গে আমরা আগামী দিনে পারস্য উপসাগরের আকাশসীমার ব্যবহার এড়িয়ে চলব, পরিবর্তে ইউএই, কাতার, ওমান এবং কুয়েত সহ গন্তব্যগুলির জন্য বিকল্প পথ বেছে নেব, বিবৃতিতে বলা হয়েছে। এই জন্য ইউরোপ এবং উত্তর আমেরিকার নির্দিষ্ট ফ্লাইটগুলির যাত্রার সময় বাড়তে পারে। এয়ার ইন্ডিয়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজর রাখছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এয়ারলাইন্স বলেছে। কয়েকদিন আগেই আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সেই দুর্ঘটনার ফলে ২৪২ জন যাত্রীর মৃত্যু হল। সেই সঙ্গে মেডিকেল কলেজে ভেঙে পড়ায় বহু চিকিৎসকের মৃত্যু হল। বারাসতের কারখানার আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ২০ ঘণ্টারও বেশি পেরিয়ে গেলেও বেশ কিছু জায়গায় এখনও ধিকিধিকি জ্বলছে আগুন। পকেট ফায়ারই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দমকল কর্মীদের কাছে। সেই পকেট ফায়ার চিহ্নিত করে আগুন নিয়ন্ত্রণে আনার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আপাতত দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে সেখানে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে ফোমের সাহায্য নেওয়া হতে পারে বলেও খবর দমকল সূত্রে। দমকল কর্তৃপক্ষের দাবি, কারখানার কিছু জায়গায় পকেট ফায়ার দেখা গেলেও আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনায় সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার সকালে পীরগাছার ওই কারখানায় ছুটে এলেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল, বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি। এলেন বারাসতের মহকুমা শাসক সোমা দাসও। তারা কারখানা চত্বর ঘুরে দেখলেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। মাঝে মাঝেই কারখানার ভিতরে মজুদ থাকা দাহ্য পদার্থে ছোটখাটো বিস্ফোরণ ঘটছে, যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। দমকল সূত্রে খবর, রবিবারও ৪ থেকে ৫টি জায়গায় পকেট ফায়ার রয়েছে। যে জায়গাগুলিতে আগুন জ্বলছে তার উপরে টিন পড়ে থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে দমকলের। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিভে গেলে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। এই বিষয়ে বারাসতের মহকুমা শাসক সোমা দাস বলেন, কিভাবে আগুন লেগেছে, কারখানার কাগজপত্র ঠিকঠাক আছে কি না, সমস্ত বিষয় আমরা তদন্ত করে দেখছি। আগুন লাগার পর আশপাশের বাড়ি থেকে বাসিন্দাদের বের করে নিয়ে যাওয়া হয়েছে।
যার ফলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা জীবনহানির ঘটনা ঘটেনি। কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মূলত শনিবার সন্ধ্যা 7টা নাগাদ বারাসতের পীরগাছা শিমুলতলা এলাকার একটি কারখানা এবং কয়েকটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগল। মুহূর্তের মধ্যে সেই আগুন বিভীষিকার আকার নিল। খবর পেয়ে প্রথমে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করল, কিন্তু কারখানা থেকে গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হল না। পরে দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হল। রাতভর দমকলের 20টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সকাল পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হল না। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি ফোনে দমকল মন্ত্রী সুজিত বসুকে গোটা ঘটনাটি জানালেন। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদের ধৈর্য না হারানোর আবেদনও করলেন তিনি। দমকল মন্ত্রীর নির্দেশে গভীর রাতে পীরগাছার ওই কারখানার আগুন খতিয়ে দেখতে এলেন ডিজি ফায়ার রণবীর কুমার। তিনি ঘটনাস্থলে এসে আগুন দ্রুত আয়ত্তে আনতে দমকল কর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন। স্থানীয়দের দাবি, ইটভাটার জলা জমি বুঝিয়ে প্রায় 27 বিঘা জমির ওপর মাটি ফেলে অবৈধভাবে তৈরি করা হয়েছিল এই কারখানা ও গোডাউন। রঙের কারখানা থেকে এখানে ছিল ফ্রিজ, এসি এবং বিভিন্ন পণ্য সামগ্রীর গোডাউনও, আর তার ভিতরে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল। তা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন গ্রাস করল আশপাশের বসতবাড়িও। আগুনের জেরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। আতঙ্কে স্থানীয়দের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে এলেন। ক্ষোভও জানাতে লাগলেন প্রশাসনের বিরুদ্ধে। সূত্রের খবর, ওই কারখানা থেকে গোডাউনের ভিতরে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। ঘটনার পর থেকেই খোঁজ নেই কারখানা কর্তৃপক্ষের। এদিকে তার এলাকায় এত বড় কারখানা গড়ে উঠেছে তা জানেনই না স্থানীয় তৃণমূল বিধায়ক রহিমা মণ্ডল। তিনি বলেন, কারখানা গড়ে ওঠার প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না তা এখনও জানা সম্ভব হয়ে উঠল না, কারণ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা গেল না। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আমরা সকলে দাঁড়িয়ে থেকে অগ্নিকাণ্ডের তদারকি করেছি। আমি ধন্যবাদ জানাব দমকল বাহিনীকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে গিয়েছে। আশপাশের কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। আমি নিজে খোঁজখবর নিয়ে দেখেছি। কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আসছেন শুধুমাত্র রাজনীতি করতে, এছাড়া কোনো কারণ নেই। বাড়ি থেকে ডেকে পাঠিয়ে প্রাক্তন প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে। তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নমুলা গ্রামের এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকা ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত এন জানাইয়া একই গ্রামের বাসিন্দা। তিনি জমি বাড়ির দালালি করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামেরই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিলেন জানাইয়া। এদিকে 8 মাস আগে প্রেমিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। সেই সময় পুলিশ গ্রেপ্তার করল জানাইয়াকে। 1 মাস জেল খাটার পর জামিনে মুক্তি পেলেন জানাইয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেল থেকে বের হওয়ার পর ওই মহিলার সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে লাগল জানাইয়ার। এদিকে গত শুক্রবার রাতে জানাইয়াকে ডেকে পাঠালেন তার প্রেমিকা। অভিযোগ, একটি ফাঁকা জায়গায় যেতেই জানাইয়ার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলেন তার প্রেমিকা। এরপরই প্রেমিকা ও তার স্বামী মিলে একটি গাছে বেঁধে ফেললেন জানাইয়াকে। তারপরেই লাঠি দিয়ে মারধর করা হলো তাকে। এদিকে জানাইয়াকে গাছে বাঁধা অবস্থায় দেখতে পেলেন স্থানীয়রা। এরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করলেন। নলগোন্ডার পুলিশ সুপার শরৎচন্দ্র পাওয়ার বলেন, আগেও ওই মহিলার সঙ্গে সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছিল। সে সময় এলাকার প্রবীণরা বসে এই সমস্যার সমাধান করে দিয়েছিলেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও করা হয়েছিল জানাইয়াকে। ছাড়া পাওয়ার পর ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল ওই প্রেমিকের। এরই মধ্যে এমন ঘটনা ঘটল। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।